আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যের প্রথম এবং বিখ্যাত রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমি প্রথমে বলি যে এই মৌর্য সাম্রাজ্য যে তৈরি হলো, এই মৌর্য সাম্রাজ্য তৈরি কেন হলো, কেন হঠাৎ করে নন্দ বংশকে উৎখাত করে এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হবার প্রয়োজন হলো, সেটা নিয়ে একটা আলোচনা করব। তার আগে আমি বলে রাখি একটা কথা, যে যখন কোনো রাজবংশীয় ক্ষমতার উৎখাত ঘটে এবং সেই জায়গায় অন্য কোনো রাজবংশীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, সেটা অকারণে হয় না। সেটা হয় কিছু রাজনৈতিক টানাপোড়েন বা প্রজাদের ক্ষোভ এবং এর পারিপার্শ্বিক কিছু ঘটনাবলীর উপর ভিত্তি করে। এই মৌর্য বংশের প্রতিষ্ঠা এবং নন্দ বংশের ধ্বংসের কারণ কিন্তু এটাই। এই মৌর্য বংশটা জানার আগে আমাকে নন্দ বংশের ইতিহাসটা একটু মনে করিয়ে দিতে হবে, যে নন্দ বংশে কি ভাবে প্রতিষ্ঠা হয়েছিল। এবং নন্দ বংশ নিয়ে আমি একটা বিস্তীর্ণ ভিডিও বানিয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিব। নন্দ বংশটা ওখানে ভালো করে দেওয়া হবে, কারণ মৌর্য বংশে যদি আমি নন্দ বংশ বলতে চাই তাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তো ওটা আমি আলাদাভাবে দিয়ে দিব। নন্দ বংশ, তার আগে শিশুনাগ বংশ, আমি সবটাই দিয়ে দিব। তো আজকে আমি শুধু মৌর্য বংশেই সীমিত থাকছি এবং মৌর্য বংশ নিয়েই যতটা স্বল্প সময়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা ডিটেলসে বলা সম্ভব আমি সেটা চেষ্টা করছি। তো প্রথমে আমি বলি, এই মৌর্য ডাইনেস্টি বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আমি একবারই বললাম, কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিল? না, চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিল 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অর্থাৎ 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিল। এবার এখানে মনে হতে পারে যে উল্টো কেন, 298 থেকে 322 হওয়া উচিত, তো 322 থেকে 298 কেন? একটা কথা মনে রাখতে হবে, যে আমি বলেছি খ্রিস্টপূর্বাব্দ। আমি জানি এটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও, হয়তো অনেকেরই বিরক্ত মনে হবে যারা এই ব্যাপারটা জানে। তো আমি ইতিহাস এখানে করাচ্ছি সবার কথা ভেবেই, তাই আমাকে এটা একটু বলে দিতে হবে যে খ্রিস্টপূর্বাব্দ আমি কাকে বলে আর খ্রিস্টাব্দ কাকে বলে। খ্রিস্টপূর্বাব্দ আমরা বলি যীশু খ্রিস্টের জন্মের আগের সালকে, অর্থাৎ যখন যীশু খ্রিস্টের জন্ম হয়নি তার আগের সাল গণনা হতো উল্টো, অর্থাৎ 322, 321, 320। যেরকম এখন কত চলছে? 2025। এরপরে কি আসবে? 2026। তার আগে কি ছিল? 2024। এটা ছিল তো। তো এখন কিরকম হয়? প্রথমে 2024, তারপরে 2025, তারপরে কি 2026। কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে এটা উল্টোভাবে চলতো, মানে প্রথমে 2026, তারপরে 2025, তারপরে কি 2024। তো যখন 2024 থেকে 2025 আসছে, তারপরে 2026 আসছে, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরের সালগুলো আমরা ছোট থেকে বড়র দিকে গুনতে শুরু করি। কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে কি ছিল? খ্রিস্টপূর্বাব্দ, মানে বড় থেকে ছোটর দিকে গোনা হতো। তো যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন ক্ষমতায় এসেছিলেন তখন তা ছিল যীশু খ্রিস্টের জন্মের কত বছর আগে? 322 বছর আগে। কারণ যে কেন বলছি 322 বছর আগে, কারণ 322 বছর পর থেকে তো আবার 1 থেকে 2, 3, 4 হয়েছিল, ঠিক আছে, প্রায় 322 বছর আগে। তো সেই সময় কি হতো? সেই সময় উল্টো গোনা হতো, উল্টো সাল গণনা হতো, অর্থাৎ 322 থেকে 298, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের আগে। বোঝা গেছে? আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে উল্টো কেন। অনেকজনের কনফিউশন থাকে, তাই আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম শুরুতেই। তো তিনি শাসন করেছিলেন 322 থেকে 298 পর্যন্ত, সাল পর্যন্ত। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন কিভাবে প্রতিষ্ঠা হলো আজকে আমি এটুকু বলবো। আজকে আমি বিন্দুসারে গিয়ে বিরাম নিব এবং পরের ভিডিওতে আমি বিন্দুসার এবং অশোক দ্য গ্রেট এই দুটো একসাথে বলার চেষ্টা করব।
আপনারা জানেন যে মৌর্য সাম্রাজ্যের যতগুলো রাজা ছিলেন, যতগুলো শ্রেষ্ঠ রাজা ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠাতা, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তার পৌত্র বলা হয়, তার পৌত্র অর্থাৎ গ্র্যান্ডসন অশোক দ্য গ্রেট। তো আমি শুরু করি যে 400 থেকে 300 বিসির মধ্যবর্তী সময়ে এই নর্থ অ্যান্ড ওয়েস্ট পার্ট থেকে বারে বারে আক্রমণ করছিল কে? আলেকজান্ডার, এক বৈদেশিক শক্তি। আলেকজান্ডারের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, প্রচণ্ড আগ্রাসী ছিলেন এবং পুরু রাজার সঙ্গে তার যুদ্ধও হয়েছিল, সেই কারণে প্রচণ্ড আগ্রাসী ছিলেন তিনি, লুটতরাজ করতেন প্রচণ্ড। তো এই নর্থ সাউথ পোর্শন থেকে কে বারে বারে অ্যাটাক শুরু করেছিলেন? এই নর্থ সাউথ পোর্শন থেকে অ্যাটাক শুরু করেছিলেন কে? সেই সময় এই নর্থ সাউথ পোর্শন থেকে অ্যাটাক শুরু করেছিলেন আলেকজান্ডার, বিশাল সৈন্যবাহিনী নিয়ে। আর সেই সময় গান্ধারে অবস্থিত কি ছিল? তক্ষশিলা মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, সেই সময়কার বেস্ট ইউনিভার্সিটি কি? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এবার দেখুন, সেই সময় যখন আলেকজান্ডার ডাপ আক্রমণ করছে, একের পর এক রাজ্য দখল করে যাচ্ছে, সেই সময় এই হেন পরিস্থিতিতে এটা দেখে চিন্তায় পড়ে যায় কে? চিন্তায় পড়ে যায় হচ্ছে আমাদের সকলেরই জানা বিষ্ণুগুপ্ত, কৌটিল্য বা চাণক্য। তিনি কে ছিলেন? এই কৌটিল্য বা চাণক্য কে ছিলেন? এই কৌটিল্য কি নাম এনার হচ্ছে চাণক্য, কৌটিল্য, আর আরেকটা নাম কি? বিষ্ণুগুপ্ত। এই চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত কে ছিলেন? এই চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন সেই তক্ষশিলা ইউনিভার্সিটি, সেই সময়কার বেস্ট ইউনিভার্সিটি, সেই তক্ষশিলা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, একজন বিখ্যাত প্রফেসর ছিলেন তিনি। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একজন বিখ্যাত প্রফেসর ছিলেন হচ্ছেন এই বিষ্ণুগুপ্ত, কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে? তো তিনি রিয়েলাইজ করেন অর্থাৎ বুঝতে পারেন সেই সময় কিন্তু এই অংশ জুড়ে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এবার হচ্ছে কেন্দ্রীয় শক্তিটা কি স্যার? কেন্দ্রীয় শক্তিটা তো বুঝলাম না, কেন্দ্রীয় শক্তিটা কি হচ্ছে? দেখুন, এখনো যদি বর্তমান পরিস্থিতির দিকে আমরা দেখি তো আমাদের দুই প্রকার শক্তি আছে, একটা রাজ্য, একটা কেন্দ্র। রাজ্যে কে আছেন? প্রতিটি রাজ্যে একটা প্রাদেশিক শক্তি আছেন যিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর একটা কেন্দ্রে কে বসে আছেন? প্রধানমন্ত্রী। আমাদের দেশের দিকে যদি নজির করা হয় প্রত্যেকের কিছু, এখানে আমি পলিটিক্যাল সায়েন্সে ঢুকে যাবো ডিটেলসলি বললে, কিন্তু আমি যেহেতু বলেছি যে একটা, যেহেতু ফার্স্টে আমি শুরু করছি তাই আমি ডিটেলসলি বলবো, এরপরে কিন্তু হয়তো আর বলবো না এতটা ডিটেলসলি। তাই এখানে আমি বলে দিই কেন্দ্রীয় শক্তি মানে কি, যে যিনি কিছুটা প্রদেশকে একত্রে মিলে কি তৈরি হয়? একটা কেন্দ্রীয় শক্তি তৈরি হয়। যেরকম আমাদের ভারতবর্ষে যদি দেখা যায় তো কিছু প্রদেশকে একত্রিত মিলে একটা কেন্দ্রীয় শক্তি আছে, একটা প্রাদেশিক শক্তি আছে। প্রাদেশিক শক্তি রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্রীয় শক্তি হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত। ঠিক আছে? এদের নিজস্ব কোনো ক্ষমতা আছে, অর্থাৎ প্রত্যেকটি প্রাদেশিক শক্তিকে একে অপরের সঙ্গে কি করে বেঁধে রাখে কে? কেন্দ্রীয় শক্তি। ঠিক আছে? তো সেই সময় কিন্তু কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, অর্থাৎ কিছু প্রদেশ ভাগ ছিল। হয়তো দেখা গেল এটা একটা প্রদেশ, এইটুকু 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 একটা প্রদেশ, এইভাবে প্রদেশ ভাগ ছিল। টোটাল 16টি প্রদেশ ভাগ ছিল উত্তর অংশে, যেটাকে বলা হতো 16 মহাজন। সেই সময় যে 16টি প্রদেশ ভাগ ছিল সেটাকে বলা হতো 16 মহাজন সেই সময়। ঠিক আছে? তো এই 16টি প্রদেশের অস্তিত্ব সেই সময় পাওয়া গেছিল, 16টি প্রদেশ। তো সেই সময় কিন্তু যেহেতু কেন্দ্রীয় শক্তি ছিল না, তাই কি একটা শক্তিশালী ভিত সেই সময় কিন্তু ছিল না। মানে প্রদেশগুলো কি ছোট ছোট, এই প্রদেশগুলোকে জুড়ে যদি একটি কেন্দ্রীয় শক্তি থাকে তার মধ্যে
কি থাকবে, শক্তি ইটা বেশি থাকবে, মিলিটারি রাখতে পারবে বেশি, সব কিছুই বেশি থাকবে। কিন্তু সেই সময় যেহেতু ছিল না, প্রাদেশিক শক্তিতে বিভাজিত হয়েছিল বা মহাজন 16টি মহাজনে ভাগ হয়ে গেছিল, সেই সময় কিন্তু আলেকজান্ডারের কাছে এটা একটা ইজি ছিল যে অ্যাটাক করলেই দখল করা যেত যে কোনো প্রদেশ। আর একটা বিশাল বাহিনী নিয়ে কিন্তু আলেকজান্ডার বারে বারে আক্রমণ করছিল, যেটা ছিল কার কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় না, বিষ্ণুগুপ্ত বা চাণক্য, সেই সময়কার পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর অর্থাৎ অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তক্ষশিলা ইউনিভার্সিটি অর্থাৎ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের, তার কাছে ছিল অত্যন্ত চিন্তার বিষয়। কারণ যে গান্ধার ছিল কোন প্রান্তে, এই সবের মধ্যেই গান্ধার প্রদেশটা উপস্থিত ছিল। তিনি ভাবছিলেন যদি গান্ধার প্রদেশটা কোনো কারণে আলেকজান্ডার দখল করে নিতে পারে, তাহলে কিন্তু তক্ষশিলার যে নাম তা হয়তো কোনো কারণে কমে যেতে পারে, বা তক্ষশিলা সেই সময় যেহেতু বিখ্যাত ইউনিভার্সিটি, তার উপরে প্রভাব পড়তে পারে। এসব ভেবেই তিনি সেই সময়কার গান্ধার রাজ্যের যিনি রাজা ছিলেন, অম্বি সম্ভবত, অম্বিকে বারে বারে রিকোয়েস্ট করতে থাকেন, অনুরোধ করতে থাকেন যে আপনি মহারাজ প্রাদেশিক শক্তিগুলিকে একত্রিত করুন এবং যুদ্ধ ঘোষণা করুন। কার বিরুদ্ধে? আলেকজান্ডারের বিরুদ্ধে, অর্থাৎ বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কিন্তু আলেকজান্ডার তাতে রাজি হয় না, অম্বি তাতে রাজি হয়নি। তিনি কি করলেন, তিনি যুদ্ধের পরিবর্তে মিত্রতা স্থাপনে বেশি রুচি দেখাতে শুরু করলেন, যে না যুদ্ধ করব না, আমি মিত্রতা স্থাপন করব। কার সঙ্গে? আলেকজান্ডারের সঙ্গে আমি মিত্রতা স্থাপন করব, যেটা মোটেই ভালো লাগেনি কার? বিষ্ণুগুপ্তের। তাই তিনি সুদূর তক্ষশিলা থেকে বড় আশা বুকে করে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন সেই সময় তার একটা শক্তিশালী সাম্রাজ্য মগধের দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে তিনি মগধের দিকে, যেটা বর্তমানে বিহারে অবস্থিত, বর্তমানে বিহার। মগধের পাটলিপুত্র ছিল সেই সময় মগধের রাজধানী। তিনি কোথায়, কার দিকে আসছিলেন? তিনি গান্ধার থেকে রওনা করেছিলেন কোথায়? মগধের দিকে। মগধ বর্তমানে যা বিহার, মগধের দিকেই করেছিলেন, রওনা হয়েছিলেন। সাহায্যের জন্য, সাহায্য চাইবেন বলে তিনি মগধের দিকে রওনা হয়েছিলেন, যা বর্তমানে বিহার। এবং সেই সময় মগধের রাজধানী কি ছিল না, সেই সময় মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। বর্তমানে যেখানে বিহার আছে, অর্থাৎ এই সব জায়গায় সম্ভবত এই সব জায়গায় মগধ ছিল সেই সময়, সম্ভবত এই সব জায়গায় মগধ ছিল। তো পাটলিপুত্রের অবশ্যই তিনি যাত্রা করেন, তিনি সেখানে পৌঁছন। তিনি সেই সময় পাটলিপুত্রে বসেছিলেন ধননন্দ, রাজা ধননন্দ, অত্যন্ত অত্যাচারী। কে বসেছিলেন? রাজা ধননন্দ। এখান থেকে কোশ্চেন আসতে পারে, লিখে নিও। রাজা ধননন্দ সেই সময় সিংহাসনে আরোহণ করছেন কোথায়? পাটলিপুত্র, মগধে। তিনি অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন। কোন বংশের রাজা? নন্দ বংশের শেষ রাজা মহাপদ্মনন্দের সন্তান ধননন্দ সেই সময় সিংহাসনে বসে আছেন, আরোহণ করছেন ধননন্দ। এবার ধননন্দ সিংহাসনে আরোহণ করছেন, সেই সময় কে আসছে না, বিষ্ণুগুপ্ত আসছেন। কোথায়? সাহায্য চাইতে। কার কাছে? ধননন্দের কাছে। কোথায়? মগধ, পাটলিপুত্র রাজধানীতে। ধননন্দ কিন্তু তাকে পাত্তাই দিচ্ছিলেন না, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করার কোনো গল্প নেই, করতে হবে তারও কোনো মানে নেই। ধননন্দ তাকে পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ, আসছে ভালো কথা, বসো, যেটা এখনো হয়। এখনো অনেক জায়গায় গেলে হয়তো দেখা করতে চান যদি কারোর সঙ্গে, হ্যাঁ এসছে, হ্যাঁ ঠিক আছে বসুক, যখন সময় হবে যদি ইচ্ছা হয় ডাকবো, না হলে পাঠিয়ে দিবা বাড়ি, ও বলো আমি নেই অফিসে, এরকম এখনো হয়। সেই সময়ও ছিল এটা, ধননন্দকে পাত্তা দিত না। ধননন্দ পাত্তা দিত না, ধননন্দ পাত্তা দিত না। তার উপরে উনি অত্যাচারিত রাজা। অবশ্য তেতে ধননন্দের কতটা দোষ আছে অত্যাচারিত, দেখো, কেউ এমনিতে নিজের নাম খারাপ করতে চায় না, কেউ এমনিতে অত্যাচারিত হতে চায় না, তার পিছনে কিছু কারণ থাকে। অনেক সময় তারা বাধ্য হয়ে হয়, অনেকজন আবার শখেও হয়। অনেকজন কি যে অন্যকে কষ্টে দেখে খুশি হয়, এরকমও আছেন। আবার অনেকজন বাধ্য হয়ে হন।
সেই সময় এই যতটি প্রদেশ ছিল উত্তর প্রান্তে সব থেকে শক্তিশালী ছিল কিন্তু মগধ। সেই সময় মগধে হস্তি বাহিনী ছিল, আর প্রায় 40,000 মতো সৈন্য ছিল এরকম ধরা হয়। যদিও আমরা ইতিহাসের কোনো সলিড পাই না, আমরা বিভিন্ন রকম শিলালিপি, বিভিন্ন রকম পুঁথি থেকে আমরা ইতিহাসের তথ্য সংগ্রহ করি। কোনো লিখিত ইতিহাস তো নেই, বিভিন্ন মুদ্রা শিলালিপি থেকে যেহেতু আমরা ইতিহাসটাকে সংগ্রহ করে থাকি, বা বিভিন্ন বইয়েও সেই ইতিহাসটা সংগ্রহিত হয়ে থাকে, ভারতীয় ইতিহাস, তাই অনেক ক্ষেত্রে এর মতান্তর আছে, মতবিরোধ হয়। কিন্তু ধরে চলি যে হস্তি বাহিনী সে সময় ছিল, এটা ঠিক, এবং 40,000 মতো সৈন্য ছিল যদি ধরে চলা হয়। এবার এত বড় মিলিটারি, এটাকে চালানোর জন্য তো টাকা দেওয়া উচিত, কেউ তো ফ্রিতে কাজ করবে না। এখন যদি একটা ইনস্টিটিউট বা স্কুলে যে টিচার নিয়োগ করা হয়, বা এখন যে আর্মি এয়ারফোর্স নিয়োগ করা হয়, কাউকে কি ফ্রিতে করা হয়? ধরো তুমি একটা স্কুল বা কোচিং সেন্টার খুললে, সেটা স্কুল বা কোচিং সেন্টার যে তুমি চালাবে তার জন্য তো টাকা প্রয়োজন, সোর্স অফ মানি প্রয়োজন। বিল্ডিংয়ের জন্য রাজমিস্ত্রি ফ্রিতে কাজ করবে না, তার উপরে টিচারদেরকে টাকা দিতে হবে, কারণ টিচাররা তো ফ্রিতে কাজ করবে না। ঠিক আছে, তোমার ইনস্টিটিউট না তুমি ফ্রিতে কাজ করে নিবে, কিন্তু বাকি টিচারদেরা কী লাভ? তারা তো টাকা দিতে হবে তাদেরকে, নাহলে তো তারা কাজে মন বসবে না। তো সেই সময় এই ব্যাপারটা ছিল। তো এই বিরাট সংখ্যক হস্তি বাহিনীকে চালানোর জন্য, পোষার জন্য তো টাকার প্রয়োজন হতো। তাই এই ধননন্দ কি করেছিল? ধননন্দ যেহেতু সেই সময়কার সমাজ কৃষিভিত্তিক ছিল, তাই কৃষিভিত্তিক থেকে বেশি আয় করাও খুব একটা সহজ কার্য না, কারণ যে বিভিন্ন রকম ব্যাপার আছে, হয়তো কোনোবার কোনো পোকা অ্যাটাক করে দিল, বা হয়তো ফসল নষ্ট হয়ে গেল বিভিন্ন রকম কারণে। তবুও এ কী করেছিল? উচ্চ হারে কর বসিয়েছিল। কর মানে হচ্ছে ট্যাক্স, যে অমুক ফসলের এত ভাগ আমাকে দিতে হবে, অমুক ফসল চাষ করলে এত ভাগ টাকা আমাকে দিতে হবে, যেটা এখন খাজনা হিসাবে অনেকজন জমা করে, জমি ট্যাক্স, সেটা সেখন কর বলা হতো। তো কর দিত উচ্চ হারে। এবার উচ্চ হারে কর আদায়ের জন্য এত বড় জিনিস যে চলছে, তো এটা চালাবার জন্য তো টাকা দরকার, তাহলে এমনি চলবে? এখন যেরকম বেসরকারি স্কুলগুলো চলছে, তো কি হচ্ছে? প্রচুর টাকা নেওয়া হচ্ছে, কারণ যে তাদেরও তো দোষ না, তাদেরকে তো টিচারদেরকে টাকা দিতে হবে। বা ইনস্টিটিউটগুলো যে চলছে 1 লাখ 2 লাখ 3 লাখ করে প্যাকেজ নেওয়া হচ্ছে, তাদের কি করবে? তাদেরকে তো টিচারদেরকে দিতে হবে টাকা। পেশার টাকার পড়ছে ছাত্রছাত্রীদের উপর, গার্জেনদের উপর। ঠিক সেরকম তখনও তাকে তো মিলিটারি নিজেকে স্ট্রং রাখার জন্য, নিজেকে এই বৈহিক শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য তাকে তো নিজেকে শক্তিশালী রাখতে হবে। তো সেই সময় যে টাকাটা যে আসবে, কেউ তো ফ্রিতে কাজ করবে না, সেই টাকাটা কোথায় থেকে আসতো? কৃষিভিত্তিক। তাই সে কি করলো? প্রজাদের উপরে অত্যাচার শুরু করলো। অত্যাচার আস্তে আস্তে কি হলো? অত্যাচার বাড়তে থাকলো। এবার প্রজারা কি হচ্ছে? যতই হোক, তুমি জানো সব বিস্তীর্ণ ব্যাপার, কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে তুমি হয়তো স্কুলে 200 টাকা দিচ্ছ, এই না তোমাকে 1000 টাকা দিতে হবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে। তার থেকেও বড় কথা, তোমার গার্জেনের মেজাজ গরম হয়ে যাবে, সেটাও স্বাভাবিক কথা। আমি যেটা পরিষেবা 200 টাকায় পাচ্ছিলাম, অমুক জন আসার পর সেটা 1000 টাকা হয়ে গেল, সেটা আমাকে মানতে হবে? সেটা তো মানার কিছু নেই, বা আমি দিতেও পারবো না, হয়তো সবার সামর্থ্য নেই, হয়তো আই আছে 800 টাকা, 1000 টাকা কোথায় থেকে দিবে? হয়তো ফসল নষ্ট হয়ে গেছে, তো কোথায় থেকে দিবে? কিন্তু ওকেও তো চালাতে হবে। এই জন্য ধননন্দ কিন্তু অত্যাচারী রাজাতে পরিণত হয়েছিল। শুধু অত্যাচারী বললে হলো না, 2 দিক ভেবে আমাদেরকে বিচার করে তারপরে কথা বলতে হবে। তো এবার প্রজাদের উপরে একটা ক্ষোভ ছিলই। সেই সময় কে এসছে? চাণক্য। তো একদিন শোনা কথা, যে কাহিনী থেকে শোনা, যে একদিন চাণক্য বলপূর্বক জোর করেই নাকি রাজসভায় প্রবেশ করে যান, যখন তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আর এদিক থেকে আলেকজান্ডার কি করছে? বারে আক্রমণ করছে। তার ভয় গান্ধার যদি দখল হয়ে যায়, তাক্ষশিলা যদি দখল হয়ে যায়, বৈদেশিক শক্তির হাতে যদি চলে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ব্যাপারটা। অর্থাৎ তক্ষশিলার যে মান, সেটা হয়তো তার কমে যেতে পারে। আর একজন তক্ষশিলার প্রফেসর হিসাবে তিনি কখনোই চাইবেন না যে তক্ষশিলার মান কমে যাক, বা তার রাজ্য কোনো বৈদেশিক শক্তির হাতে চলে যাক। সবাই তো স্বাধীন থাকতে চাই। আর বৈদেশিক শক্তির হাতে চলে যাওয়ার প্রমাণ তো তোমরা পেয়েছো, যখন আমাদের এখানে ইংরেজরা শাসন করেছিল। আরও বহু প্রমাণ আছে। তো সেই কারণে তিনি এটা চাইতেন না। তাই তিনি এসছেন কার কাছে? না, সেই সময় মগধের পাটলিপুত্রতে বসে আছেন অত্যাচারিত রাজা ধননন্দ, তার কাছে, নন্দবংশের শেষ রাজার কাছে।
তিনি এসে প্রথমে রাজাকে বুঝাচ্ছেন, রাজা মশাই এটা একটু হেল্প করেন, আমরা যখন কারো কাছ থেকে ডোনেশন চাইতে যাই বা কিছু টাকা পয়সা সাহায্যের জন্য বা কিছু চাইতে যাই তো কি বলি, একটু দেখিয়েন স্যার, একটু দেখিয়েন, ঠিক আছে, এরকম তিনি বুঝাচ্ছেন রাজা মশাই একটু হেল্প করুন। সেই সময় তিনি কি করছেন, সুরা পান করছেন বা মদ্যপান করছেন, ড্রিঙ্ক যেটাকে বলে, ড্রিঙ্ক করছেন, রাজারা করতোই, নর্মাল ব্যাপার। এবার ড্রিঙ্ক করে তিনি বসে আছেন, সেই সময় কে গেছে, সেই সময় গেছে তোমার আমাদের চাণক্য। চাণক্য তখন সবাই চাণক্য এক নামে চিনত, এত বড় তিনি প্রফেসর ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, এমনকি এখনও রাজনীতির বেশিরভাগ ক্ষেত্রে তাকে আমরা ফলো করে থাকি অনেকজন, তিনি এখনও অনেকজনের রোল মডেল। তো সেই সময় তার প্রভাব ভাবো যে এত বছর পরেও, তখন কত 322 থেকে 398 বিসির কথা আমি বলছি, মানে খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি, আজকে 2025 সাল খ্রিস্টাব্দ, তো কত বছর আগে এখনো আমরা চাণক্যকে ফলো করি, চাণক্য নীতি তোমরা জানো, কত বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি এসছেন কার কাছে, ধননন্দের কাছে। আর আরেকটা কথা বলি, সেই সময় ধননন্দের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মুদ্রা রাক্ষস। সেই সময় ধননন্দের কে ছিলেন, একটা মুদ্রা রাক্ষস লেখা আছে, তোমরা ওখান থেকে পড়তে পারো, একটা নাটক আছে মুদ্রা রাক্ষস নিয়ে, সেখান থেকে তোমরা পড়তে পারো। সেখানে এই ইন ফিউচার যখন চন্দ্রগুপ্ত মৌর্য শাসনভার গ্রহণ করবেন, ওই বারে বারে যখন চন্দ্রগুপ্ত মৌর্য আক্রমণ করবেন, সেই সময় যে তার প্রাইম মিনিস্টার, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার বিষ্ণুগুপ্ত, কি করে হলো ওটা পরে বলছি, বাট বিষ্ণুগুপ্তর সঙ্গে যে এই মুদ্রা রাক্ষস অর্থাৎ ধননন্দের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মুদ্রা রাক্ষসের যে কূটনৈতিক দ্বন্দ্ব, টানা পড়ে বিভিন্ন রকম বাদ বিবাদতা, সেটা সেখান থেকে জানা যায়, ঠিক আছে, সেখানকার সোর্স থেকে। দেখো এবার যখন কেউ কোনো নাটক রচনা করেন, তখন সেখানে কিছু কাল্পনিক জিনিস রাখতে হয়, কারণ নাহলে নাটকীয়তা পুরোপুরি ফুটে ওঠে না। তবে বেশিরভাগ কিছু হিস্টোরিক্যাল উপাদানও থাকে, তো সেটা আমাদেরকে যখন কোনো নাটকীয়তা বা যখন কোনো সিরিয়াল দেখবো, এখন হিস্টোরিক্যালের উপর প্রচুর সিরিয়ালও বেরিয়েছে, যখন আমরা দেখবো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের রাজহাঁস হতে হবে, জলটা ফেলে দুধটা টেনে দিতে হবে, অর্থাৎ ঐতিহাসিক যে বিষয়গুলো সেটাকে টেনে কাল্পনিক বিষয়গুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, নাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। তো যাই হোক, ওটা পরের কথা। এবার তিনি যখন বুঝাতে শুরু করলেন, সেই সময় মদ্যপান অবস্থায় এই চাণক্যের কিছু কিছু কথা বলি ধননন্দের কাছে কিন্তু অপমানজনক মনে হয়েছিল। কারণ ধননন্দ তো রাজা, শক্তিশালী প্রতাপশালী রাজা, তার কাছেই মিলিটারি আছে, পাওয়ারফুল মিলিটারি, বাকি কারো কাছে নাই। এখন যদি তোমার কাছে, তুমি মনে করো কোনো রাজ্যের চিফ মিনিস্টার, তোমার কাছে জেট সিকিউরিটি আছে আর কারো কাছে নেই, তো তোমার তো ক্ষমতা হবে। এবার তোমাকে থেকে কোনো শিক্ষক এসে বলেন কিছু, হ্যাঁ এটা আপনি ঠিক করছেন না, এটা আপনি এইভাবে করলে, তোমার তো রাগ হবেই, কারণ যে যখন মানুষের হাতে ক্ষমতা চলে আসে মানুষের অহংকার জন্মে যায়, আর অহংকারই কিসের কারণ, পতনের কারণ। তো এটা কার জন্মেছে, ধননন্দের, পতন হবে, কিছুদিন পরই পতন হবে, চন্দ্রগুপ্ত মৌর্য আসবে। তো এবার কি হচ্ছে যে এই অবস্থায়, মদ্যপান অবস্থায় তার কিছু কথা খারাপ লাগে, কার কথা না, এই বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্যের কিছু কথা খারাপ লাগে। সে কি করে, চাণক্যের বুকে পা মেরে দেয়, অর্থাৎ পদাঘাত করে, বক্ষে পদাঘাত করে, চাণক্য ছিটকে পড়ে সিংহাসনের কাছ থেকে। প্রথমে তিনি বুঝতে পারেননি কি হয়েছে, তারপর যখন তিনি বুঝতে পারলেন, অত্যন্ত অপমান বোধ করে তিনি তার শিখাগুলো প্রতিজ্ঞা করেন, ধননন্দ আমি প্রতিজ্ঞা করছি, তুমি যে আমাকে এই সভা মাঝে যে অপমানটা করলে, এর বদলা আমি নিবই, আমি যতক্ষণ না তোমাকে উৎখাত করে সেখানে একটা যোগ্য শাসককে বসাতে পারছি, আমি আমার শিখা বাঁধবো না। এটাই এক ব্রাহ্মণের প্রতিজ্ঞা। এইভাবে একটা প্রতিজ্ঞা তিনি করেছিলেন। তিনি প্রতিজ্ঞা তো করে নিলেন, প্রতিজ্ঞা করতে সবাই এক্সপার্ট, আমরা সবাই কথায় কথায় দিব্যি আর প্রতিজ্ঞা করে দিই, প্রমিস, কথা দিচ্ছি, কথা দেওয়া তার ডাল আর ভাত, প্রতিশ্রুতি দিচ্ছি আর প্রতিজ্ঞা করছি, এই তিনটা ফেমাস, আমাদের খুবই ফেমাস। তো উনি ওটা করেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কাউকে দিবেন পরে, এখনো দিচ্ছেন না, কথাও দিয়ে দিয়েছিলেন, ওটাও বলছি পরে, ঠিক আছে। এখানে উনি প্রথমে প্রতিজ্ঞার লিস্টটা পার হলেন। আর টিচাররা এটা খুব করে যে আপনাদের ছেলে মেয়ে, ভালো কথা, আমার কাছে প্রাইভেট দেন, 90% পাবেই, আমি লিখে দিচ্ছি, অন্য কোথাও দিলে আমি বলতে পারবো না। হ্যাঁ অনেক ভালো টিচার আছে, আপনারা দিতে পারেন, কিছু জন তো বদনাম করে দেয়, ভাই আমার থেকে ভালো কেউ আছে, এটা যদি উচিত না করায়, কারণ যে আমি আমারটা জানি, লোকেরটা জানি না, সে কতটা জানে তার বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু বলে হুর আমার থেকে ভালো হয়েছে, এই ব্যাপারটা সবার মধ্যে, টিচারদের মধ্যে একটা থাকে।
মনের ভিতরে থাকে। নাহলে আবার যারা একটু বুঝে যে না এইভাবে বলাটা ঠিক না, তারা বলে আমার কাছে দিলে 90 পাবে, অন্য কোথাও কী পাবে জানি না, কিন্তু আমার কাছে দিলে 90 কি 100 পেয়ে যেতে পারে। তো এইটা একটা ওভার কনফিডেন্স। আরে বাবা, পরীক্ষা তো ও দিবে, তুমি দিবা থোড়াই। তো যাই হোক, এরকম কনফিডেন্স থাকাটা উচিত, কনফিডেন্স ছাড়া কিছু হয় না। যদিও আমার কনফিডেন্স লেভেল খুব লো। যাই হোক, তো ওখান থেকে তিনি বেরিয়ে যান। আর ধনানন্দ বলছে ধুর, এখন যদি আমি একটা, তুমি হয়তো কোথাও একটা ডিএম হয়ে বসে আছো, আমি গিয়ে বলছি আচ্ছা এরকম করলেন তো, আমি কিছু না, বেকার প্রাইভেট পড়াই, আমি গিয়ে বলছি এটা করলেন তো, আমি আপনাকে দেখে নিব, তোমার কোনো মাথা কাম হবে তুমি? ধর কথাকার কে, আমি জেলা শাসক অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের হেড হয়ে বসে আছি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টে, আর কোথায় থেকে এসছে চুনি পুটি, আমাকে বলছে দেখে নিবো, চল দেখে নে যা। এটাই বলো না, চল দেখে নে যা করবি করলে, তুই আর কি করতে পারবি, এটাই ব্যাপার। তো তিনিও ভাবছেন ধনানন্দ আমি রাজা এখানকার, আমাকে দেখে প্রজারা থারথার কাঁপে, আর এসছে কোথাকার কোন পারদেশি, এখানে এসে বলছে যে আমাকে উৎখাত করে দিবে। ছিল না তুম তো খের পারদেশি বাত কে আনি ভাওগে গানটা, ওই ব্যাপার। তো যাই হোক, ওটাই ভেবেছিল যে সুভা পাইলি গাড়ি মেয়ে ঘর কো লট যায়গা, ঠিক আছে। কিন্তু এটা তো চাণক্য, এটা তো সাধারণ পাবলিক না, আমরা থাকলে ভেঙে যেতাম। বাপরে, রাজাকে বলেছি যদি মেরে দেয়। চাণক্য না, অনেকবার গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল চাণক্য যায়নি, তবুও রাজধানী ছেড়ে যায়নি। চাণক্য পুরো রাজধানী পাটলিপুত্র ঘুরতে শুরু করলো। বলে দিয়েছি কথা রাখবো, নাহলে সিকা মাধবো না। কথা আমি অধ্যাপক প্রফেসর, আমি কথা না রাখলে ছাত্রছাত্রীকে গিয়ে কি মুখ দেখাবো, ঠিক আছে, কথা তো রাখতে হবে। তিনি ঘুরছেন কিন্তু পাচ্ছেন না। কোথায় পাবেন? ধনানন্দ বসে আছে, তার উপরে ওনার টাকা পয়সা কি আছে ওটাতেও সন্দেহ যে তার কতটা টাকা পয়সা আছে। একটা সেনা গঠনের জন্য তো টাকা প্রয়োজন, ঠিক আছে। তুমি চিফ মিনিস্টারকে চ্যালেঞ্জ করে দিলা, তুমি আছো সামান্য কেউ, তুমি পারবা না, সেই ব্যাপার। উনি রাজাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিন্তু ওনার পকেটে কি আছে সেটাও একটা ব্যাপার। তার আবার অত দূর হেঁটেই এসছেন, উনি একা এসছেন। ঘুরতে তিনি হতাশ হয়ে গেলেন। আমরা হতাশটা খুব তাড়াতাড়ি হয়, উনি একটু দেরি করেই হয়েছিলেন হতাশ, অনেক খোঁজার পর যে আর পাওয়া যাবে না, ফালতু বলে দিলাম রাজাকে, সাহেব তো এবার ব্যাক করে যাবো তক্ষশিলা, রাষ্ট্রবিজ্ঞান পড়াবো, এইবার আর পেলাম না তো কি করবো, বলে দিয়েছি, প্রতিজ্ঞা করে নিয়েছি, আর সিকা কপালে বাঁধা না থাকলে আর কি করবো, খুলাই রাখবো। হয়তো ভেবেছিলেন যে হয়তো চুপি চুপি বেঁধে নেবো, বলতে পারবো না, আমি থাকলে বেঁধে নিতাম, উনি কি ভেবেছিলেন বলতে পারবো না, ঠিক আছে। তো উনি যখন ব্যাক করছেন, হতাশ হয়ে বসে আছেন, তিনি তখন দেখছেন যে দূরে কিছুজন ছেলে খেলা করছে, তার মধ্যে একজনের মধ্যে তিনি লিডারশিপ ভাব দেখতে পান, মানে দলনেতা হওয়ার দেখতে পান। তো তিনি খোঁজ লাগান ছেলেটাকে তিনি খোঁজ লাগাতে তিনি জানতে পারেন যে ছেলেটার নাম হচ্ছে চন্নু। এই চন্নুই পরে হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি তার ডিটেলস বের করতে করতে জানতে পারেন যে তার মায়ের নাম হচ্ছে মুরা, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা ছিলেন কে? মাতা ছিলেন, এই কাজ করছে না, এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা ছিলেন মুরা। তিনি জানতে পারেন যে মুরা তার মাতার কাছে যান তিনি, যে আপনার ছেলেকে আমি নিয়ে যেতে চাই, আমি তাকে শাসক হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু তখন ধনানন্দ বসে আছেন সিংহাসনে, কোনো মাতাই চায় না তার ছেলেকে প্রবলেমের মধ্যে রাখতে, অসুবিধার মধ্যে রাখতে। প্রথমে হয়তো রাজি হয়নি তার মা, যে না ছেড়ে দেন, যেতে হবে না, আরও তো অনেক আছে, আমার ছেলেই কেন। কিন্তু বারে বারে ইনি তো প্রচণ্ড জ্ঞানী এবং প্রচণ্ড কূটনীতিবিদ, কৌটিল্য, তিনি বিভিন্ন রকম করেন, ফন্দি আঁটেন তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, এবং অবশেষে তার মা রাজি হন। মুরা রাজি হয়ে বলেন যে ঠিক আছে, আপনি আমার ছেলেকে নিয়ে যান। এবং কি হয়, কিছু নাটকীয়তা ওখানে পর্ব আছে। শোনা যায় যে একটা বাচ্চা ছেলেকে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখানো হয় যে তার মাকে হত্যা করা হয়েছে, আক্রমণ করে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে, এই ধরনের একটা ক্রিয়েট করে তারপরে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেখানে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়, মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, তাকে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, রাজনীতি শিক্ষা দেওয়া হয়, অর্থনীতি শিক্ষা দেওয়া হয়। চন্দ্রগুপ্ত নিজে তাকে তৈরি করতে থাকেন, তিল তিল করে
তাকে তৈরি করতে থাকেন এবং তার খাবারে অল্প অল্প করে কিন্তু চন্দ্রগুপ্ত বিষ মিশাতে শুরু করেছিলেন। মানে বিষ মিশাতে কেন? যাতে তার বিষের প্রভাবে কোনোদিনও মৃত্যু না হয়, যা পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের দুঃখের কারণ হবে। আমি বলছি কেন দুঃখের কারণ হবে। আস্তে অল্প অল্প করে কিন্তু তিনি সেই খাবারে বিষ মিশাতে শুরু করেছিলেন চন্দ্রগুপ্তের খাবারে। এবার যেহেতু লিমিটেড পরিমাণে দিতেন, তো তার শরীর কিন্তু বিষের প্রভাবে কোনো ক্ষতি হতো না। তার শরীরটা বিষের প্রভাবে রেজিস্ট্যান্ট, বিষের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, বাঁধা, শক্তিশালী বাঁধার সৃষ্টি করে দিয়েছিলেন, যে বিষের প্রভাবে তাকে আর কোনোভাবে মারা যাবে না। অল্প অল্প করে যেহেতু লিমিটেড দিতেন, তাই কারণেই তাকে দেওয়া। এবার যখন তার শিক্ষা পূর্ণ হলো, সেই সময় কি করলো? এই কৌটিল্য বা চাণক্য তাকে নিয়ে আক্রমণ করলো। কি প্রথমে প্রাদেশিক শক্তিগুলোর কাছে সাহায্য চাইলো, তাকে সাহায্য করার জন্য বিভিন্ন প্রাদেশিক শক্তি তার মিলিটারি দিল, কিছু টাকা দিল এবং বারে বারে আক্রমণ শুরু করলো মগধের পাটলিপুত্রতে। কিন্তু সব থেকে বেশি রাজধানী কোথায় থাকে? আমাদের সব কিছু কি আর্মি, বিএসএফ সব কোথায় আছে? রাজধানীতেই থাকে, সেন্ট্রালের রাজধানীতে বা স্টেটের রাজধানীতে। বড় বড় অফিসাররা কোথায় থাকে? স্টেটের রাজধানীতে তো থাকে। যেরকম আমাদের কলকাতায় কি রাজধানী? আমাদের নবান্ন কোথায় আছে? কলকাতাতেই আছে। ওখানে বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যারা থাকেন তারা বসেন। তো ওখানে তো প্রচুর শক্তিশালী। এরা কি করলো? বারে বারে পাটলিপুত্রই আক্রমণ করছে, অর্থাৎ রাজধানী আক্রমণ করছে। যেরকম আমাদের দেশের রাজধানী দিল্লি, ওখানেই সব সেনারা থাকবেন। বা বিভিন্ন আরো দেশের যেগুলো রাজধানী আছে ওখানেই প্রথমে ভালো প্রোটেকশন দেওয়া হবে, কারণ যে রাজধানী দখল হয়ে গেলে পুরো দেশ দখল হয়ে গেলে ধরা হয়। তো তাই ওখানেই বেশি প্রোটেকশন থাকবে, এটাই স্বাভাবিক কথা। এরা বারে বারে কি করছে? রাজধানী আক্রমণ করছে, হারছে, আবার রাজধানী আক্রমণ করছে, আবার হারছে, আবার রাজধানী আক্রমণ করছে, আবার হারছে। সে মানে হচ্ছেটা কি? বারে বারে আক্রমণ করছি, পারছি না, তাহলে আর হবে না। এতবার আক্রমণ করছি, টাকা লাগছে, সৈন্য লাগছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, বিধ্বস্ত হচ্ছি বারে বারে, আর হবে না। সেই সময় দূরে একটা বাড়িতে তারা যখন উদাস হয়ে বসে আছে, ধর প্যাক করে যাবো তক্ষশিলা, হলো না, এত পরিকল্পনা বেকার হয়ে গেল, কোনো কাজেই দিল না। সেই সময় দূরে সন্ধ্যাবেলা একজন ছেলেকে তার মা ভাত দিয়েছে খেতে। এবার ছেলেটা যেই ভাতের মাঝখানে হাত দিয়েছে, লেগেছে ছ্যাঁকা। এবার ছ্যাঁকা খেয়েছে, ছেলেটা কেঁদে উঠেছে। তো মা বলছে, তোরাও তো দেখছি ওদের মতো পারদেশিদের মতো কাজ করছিস, তুইও দেখছি পারদেশির মতো কাজ করছিস, ডাইরেক্ট রাজধানীতে দিয়ে করছে, একদম মাঝখানে হাত দিচ্ছিস, তো হাত পুড়বে না তো কি? মাঝখানে তো গরম বেশি, কিনারে কিনারে খা, ধারে ধারে খা, তবে তো। এই শুনে চাণক্যর মাথায় বুদ্ধি খেলে গেল, হ্যাঁ আমরা তো ভুল করছি, আমাদেরকে তো ধারে ধারে অ্যাটাক করা উচিত, প্রথমে একটা শক্তি সঞ্চয় করা উচিত, তারপরে রাজধানী অ্যাটাক করা উচিত। এই টাইমে কিন্তু কৌটিল্য বিভিন্ন জনকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিতে শুরু করে। কি প্রতিশ্রুতি? যে চন্দ্রগুপ্ত মৌর্য এলে তোমরা কষ্টে আছো, চন্দ্রগুপ্ত মৌর্য এলে তোমাদের কষ্ট। এখনো প্রতিশ্রুতি দেওয়ার চলটা তখন থেকেই শুরু হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনীতির পাঠ থেকে। প্রতিশ্রুতি পূরণ হোক কি না হোক দিয়ে দিই। তেমনি এখনো কি করা হয় বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে, এরকম এরকম সুবিধা দেওয়া হবে, 30% বোনাস দেওয়া হবে, বিভিন্ন কোম্পানিতে বলা হয়, ঠিক কিনা? তখনও বলা হতো তোমরা এত কষ্টে আছো, চন্দ্রগুপ্ত এলে তোমাদের এই উন্নতি হয়ে যাবে, হ্যানা হয়ে যাবে, তেনা হয়ে যাবে। ঠিক আছে, হবে কিনা পরের কথা, কিন্তু বলে তো দিই। তো সবাইকে প্রতিশ্রুতি দিয়ে চন্দ্রগুপ্তের দিকে আনা হয়েছিল এবং এতে কিন্তু এই কূটনৈতিক চালে দৃঢ়ভাবে কূটনৈতিক চাল চালার খেলার পরে কিন্তু বিষ্ণুগুপ্ত এতে সফল হয়েছিল। অর্থাৎ একটা বৃহৎ সংখ্যক মানুষকে, আর আগে থেকেই তো ক্ষিপ্ত ছিল ধননন্দের প্রতি, যে আরে বাবা তোমাদের রাজা তো দেখি তোমাদেরকে কিছু মনেই করে না, চন্দ্রগুপ্ত থাকলে সবার কথা শুনবে, সবাইকে সমান ভূমিকায় দিবে, তোমাদের উন্নতি এত হবে তোমরা দেখতে থেকে যাবে। ঠিক আছে, তো বিভিন্নভাবে নিজেদের দিকে আনতে শুরু করে এবং এতে সক্ষম হয়েছিল। এবার চারদিক দখল করার পর যখন প্রজা তাদের পক্ষে, তখন তারা রাজধানী দখল করে নেয়। পাটলিপুত্রতে যাই, অনেক বইয়ে লেখা আছে যে ধননন্দ নাকি পালিয়ে গেছিল তার মুদ্রা রাক্ষসের সঙ্গে, তার প্রাইম মিনিস্টারের সাথে। অনেক বইয়ে বলে যে না, আর মুদ্রা রাক্ষস পালিয়ে গেছিল কিন্তু ধননন্দকে হত্যা করা হয়েছিল। তো এটা একটা মতবিরোধ ব্যাপার। তো যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত এই নন্দ রাজবংশের শেষ সম্রাট ধননন্দকে উৎখাত করতে কিন্তু সমর্থ হয়েছিল, পেরেছিল উৎখাত করতে। এবং এবার থেকে শুরু হয়ে গেছিল কি মৌর্য ডাইনেস্টি। এবার মৌর্য ডাইনেস্টি তো শুরু হয়ে গেল, সিংহাসনে বসে গেল, কাজ হয়ে গেল কি? সবাইকে তো প্রতিশ্রুতির ভরে বসেছে,
একে এটা করবো, দুদিন পরে এসে বলবে আপনি তো বলেছিলেন মহারাজ, প্রধানমন্ত্রী হলেন কে, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, বলবে আপনারা তো বলেছিলেন এটা করে দিবেন, করেন। আবার পরের জন এসে বলবে আপনি তো বলেছিলেন যে ওরটা করবেন না আমারটা করে দিবেন, ওরটা করছেন আমারটা। এবার সবারটা করতে গেলে তো রাজকোষে চাপ পড়বে, রাজকোষ শূন্য হয়ে গেলে তো দেউলিয়া হয়ে যাবে রাজবংশ, কি করবে? আর না করলে তো প্রতিশ্রুতি দিয়ে বসেছে, যদি বিদ্রোহ শুরু হয়ে যায় যে আমাদের রাজ হত্যা করলেন প্রতিশ্রুতি দিয়ে, এর থেকে ভালো তো ধনানন্দই ছিল, প্রতিশ্রুতি তো কম দিত, ট্যাক্স তো বুঝিয়ে নিত, আপনি তো দেখছেন ঘুরিয়ে কান ধরলেন, এটা তো ঠিক করলেন। আর রাজ বিপ্লব যদি ঘটে যায়, ঠিক আছে, রাজবিদ্রোহ, রাজার বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘটে যায়, ঠিক আছে, আর যদি রাজাকে উৎখাত করে দেয় চন্দ্রগুপ্ত মৌর্যকে, তাহলে কৌটিল্যর সব চাল ব্যর্থ, আর মুদ্রা রাক্ষস পালিয়ে আছে। তো এই টাইমে যদি মুদ্রা রাক্ষসও কোনো চাল খেলে দেয় কৌটিল্যের মতো, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য এসব এড়াতে তিনি কি করলেন, তিনি এই ধননন্দের যে পুত্রী দুর্ধরা, সেই দুর্ধরার সঙ্গে বিয়ে দিলেন কার, চন্দ্রগুপ্ত মৌর্যের। যে ধননন্দেরও রক্ত থাক, মৌর্য বংশেরও রক্ত থাক, চন্দ্রগুপ্ত মৌর্যেরও রক্ত থাক। তো এই দুর্ধরা নাম কি, চন্দ্রগুপ্ত মৌর্যের বউ নাম কি, দুর্ধরা। নাম হচ্ছে দুর্ধরা। এই দুর্ধরার সঙ্গে কার বিয়ে দিয়ে দিলেন, এই দুর্ধরার সঙ্গে বিয়ে দিলেন কার, চন্দ্রগুপ্ত মৌর্য। ধননন্দের মেয়ে দুর্ধরার সঙ্গে বিয়ে দিলেন কার, নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। বিয়ে হয়ে গেল। এবার চন্দ্রগুপ্ত মৌর্যের আরেকটা কথা বলে রাখি, যে দুটো বিয়ে হয়েছিল, একটা দুর্ধরার সঙ্গে বিয়ে হয়েছিল, আরেকটা বিয়ে হয়েছিল কার সঙ্গে, আরেকটা বিয়ে হয়েছিল হেলেনের সঙ্গে, যেটা ছিল সেলুকাসের মেয়ে। গ্রিক সেনাপতি সেলুকাস যখন যুদ্ধ জয় করে যাওয়ার সময় আলেকজান্ডার বিভিন্ন যখন একে জেনারেল বসিয়ে বিভিন্ন জায়গায় জেনারেল বসিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার মৃত্যু হয়, জানো তোমরা। তো সেই সময় আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিকের দায়িত্ব গিয়ে পড়ে তার সেনাপতি সেলুকাসের কাছে। তো সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধ হয়েছিল এবং অনেক প্রদেশই তিনি স্বাধীন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস থেকে। তো তাদের মধ্যে একটা মৈত্রিক চুক্তি স্থাপন হয়, সেই চুক্তিটা বজায় রাখার জন্য, বহাল রাখার জন্য তাই সে কী করে, সেলুকাস তার মেয়ে হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়ে দেয়। আগে সব বিয়ে মোটামুটি রাজনৈতিক বিয়ে হতো। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে দুটো বিয়ে হয়েছিল, সেলুকাসের মেয়ে হেলেনের সঙ্গে এবং ধননন্দের মেয়ে দুর্ধরার কাছে। দুর্ধরার সঙ্গে প্রথম বিয়ে হয়, তারপরে সেলুকাসের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এবার দুর্ধরা কিছুদিন পর সন্তান সম্ভবা হয়ে পড়েন, এবং সন্তান সম্ভবা হয়ে পড়ার পর একদিন চন্দ্রগুপ্ত খাবার তিনি ভুলবশত, চন্দ্রগুপ্ত হয়তো আসেননি বা খাননি, সেই খাবারটা তিনি খান, এবং সেই খাবারে কি ছিল, অল্প অল্প করে যেহেতু বিষ মিশাতো, সেটা রেজিস্ট্যান্ট তৈরি হয়েছিল কার, চন্দ্রগুপ্ত মৌর্যের, কিন্তু দুর্ধরার তো সেই রেজিস্ট্যান্ট ছিল না। তো সেই সময় দুর্ধরার মাধ্যমে, এই খাবারের মাধ্যমে বিষটা অন্তঃসত্ত্বা অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় দুর্ধরার মধ্যে যায় এবং দুর্ধরার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। এবার চাণক্যকে ডাকা হয়, চাণক্য এসে বুঝতে পারে যে একে তো বাঁচানো যাবে না কোনোভাবে দুর্ধরাকে। তখন নাকি বিন্দুসার, যিনি পরে চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসার, তাকে তিনি দুর্ধরার থেকে গর্ভ থেকে বের করতে বলেন, এবং তাকে বের করে আনা হয় এবং দুর্ধরার মৃত্যু হয়। যেটা এটা বলেছিলাম না যে চন্দ্রগুপ্ত এই বিষের কারণেই একদিন করুণ অবস্থা হবে, এটারই জন্য বলেছিলাম। তো বিন্দুসার কেন নাম, যে এক বিন্দু অসার গেছে যার মধ্যে, এটা আমার কথা নয়, আমার গুরুদেবের কথা, আমার স্যারের কথা। তো স্বীকার করা উচিত, যেটা আমার কথা সেটা আমি বললাম, কিন্তু যেটা আমার স্যারের কথা, গুরুদেবের কথা, সেটাও আমি স্বীকার করছি। তো আমার গুরুদেবের কথা অনুযায়ী তার নাম বিন্দুসার থাকার কারণ হচ্ছে যে এক বিন্দু অসার তার শিরে প্রবেশ করেছিল, তাই তার শরীর খুব খারাপ থাকতো সবসময়, তার একটা অ্যাটাচ হসপিটাল ছিল। তো সেই কারণে তার শিরে যেহেতু এক বিন্দু অসার প্রবেশ করেছিল, তাই সেই থেকে তার নাম হচ্ছে কি, বিন্দুসার। এরপরে আমি শুরু করব বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের আমি যতটা ডিটেলসলি সম্ভব বলার চেষ্টা করলাম। এবার এখান থেকে আরও কিছু কোশ্চেন আসে, যে 322 থেকে 298 পর্যন্ত শাসনকালে চন্দ্রগুপ্ত মৌর্য ধর্মমত, মানে কি ধর্মমত ছিল, এটা একটা ব্যাপারে জানার বিষয়, কি মুদ্রার প্রচলন ছিল, এগুলো একটা জানার বিষয়। তো সেগুলো নিয়ে আমি বিস্তীর্ণ একটা নোট প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা যারা নোটটা চান তারা আমাকে কমেন্ট বক্সে জানান, কিভাবে সেটা পাবেন সেটার ব্যবস্থা আমি করে দিব। আপাতত এইটুকুই। ধৈর্য নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি আমার সূক্ষ্ম জ্ঞানে যতটুকু সম্ভব আমি জানি সেটা গল্পের আকারে আপনাদের বলার চেষ্টা করলাম।
আশা করি ভালো লাগবে। আমি আমার সম্পূর্ণ প্রয়াস করেছি এবং কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করব বিন্দুসার আনার, বিন্দুসারের উপর ভিডিও আনার এবং অশোকের সঙ্গে বিন্দুসার অ্যাটাচ একটা ভিডিও আমি আনবো এবং মৌর্য সাম্রাজ্যের একটা টোটালি নোট আপনারা যদি চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।